গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সায়ন স্যার। আমরা ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের ক্লাসে নতুন একটি অনলাইন সেশনে সবাইকে স্বাগত জানাই। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংক নিয়ে, রাইট? তো বাণিজ্যিক ব্যাংকের আজকের দ্বিতীয় ক্লাসটি আমরা আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে সেটা নিয়ে কথা বলবো। বাণিজ্যিক ব্যাংকের বিনিময় মাধ্যম এবং বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে। তারপর আমরা বাড়ি কাজে যাব। তো এখান থেকে আপনাদের ঋণ আমানত সৃষ্টি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তারপর গুরুত্ব করাও ইম্পর্টেন্ট। তো ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়াটাও আমি দেখাবো কিভাবে একটা বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতেছে। তো এই আজকের আমাদের আলোচনার বিষয়। সবাই আলোচনাটি ভালো মতন লেকচারটি শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্নের যাতে আসে, আপনারা যাতে পারেন আপনাদের বোর্ড পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার জন্য। তো আমি আলোচনাটি শুরু করি। তো প্রথমে ঋণ আমানত সৃষ্টি বলতে কি বুঝি? ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি। আমানত মানে কি? টাকা জমা করা, রাইট? আপনি ব্যাংকে টাকা জমা করলেন, সেটাই কিন্তু এক ধরনের আমানত। ব্যাংকে হিসাবে জমা হলেই সেটাই আমানত। তো এখন আপনি বলতে পারেন ঋণ দিতেছে, কিভাবে এটা আমানত সৃষ্টি হচ্ছে? তো সেটা নিয়ে আমি কথা বলবো, দেখি কি হয়। তো অর্থের উপযোগ ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা যায় ঋণ আমানতের মাধ্যমে। আপনার আমানতও বাড়বে ব্যাংকে, একই সাথে অর্থ দিয়ে বিভিন্ন ক্রয় ক্ষমতা আপনার বাড়বে, কারণ আপনি টাকা পাবেন তার জন্য। ঋণ প্রদানের সময় বাণিজ্যিক ব্যাংক ঋণের টাকা সরাসরি না দিয়ে ঋণ গ্রহীতার নামে হিসাব খুলে সেই হিসাবে জমা দেয়। অর্থাৎ আপনি ব্যাংকে ঋণ নিতে গেলে আপনাকে বলবে যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলেন। আপনি 10 লাখ টাকা ঋণ চান, বলবে যে ভাই 10 লাখ টাকা ঋণ চান, আমি আপনাকে দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট হাতে দিবে না, আপনাকে বলবে কি একটা অ্যাকাউন্ট ওপেন করতে ব্যাংকে। তো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা মানেই কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাটা জমা পড়তেছে। তো ব্যাংকেই থেকে যায় এবং এতে ব্যাংকের আমানত বৃদ্ধি পায়। তো এই টাকাটা কি হচ্ছে, আপনি ব্যাংকের অ্যাকাউন্টে ফেলাচ্ছেন। তো এই অ্যাকাউন্ট থেকে আপনি ইউজ করতেছেন, ব্যাংকের টাকাটা ব্যাংকেই ওই অ্যাকাউন্টে পড়ে থাকতেছে। ঋণ গ্রহীতা প্রয়োজন অনুসারে, তাহলে টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেল, তো আপনি প্রয়োজন অনুসারে টাকাটাকে উঠাবেন যখন আপনার দরকার। এই প্রক্রিয়া ঋণের পরিমাণ যত বৃদ্ধি পাবে আমানতের পরিমাণও তত বৃদ্ধি পেয়ে থাকে। যেহেতু আপনাকে হাতে টাকা দিচ্ছে না, তারা অ্যাকাউন্টে ফেলাই দিতেছে আপনার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করতে বলে, তো ওই অ্যাকাউন্টে আমানত বাড়তেছে। ঠিক আছে? তো এরকম ঋণ যত দিতে পারবে বেশি, তত তার আমানত বাড়বে। ঠিক আছে? তো আপনি ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলছি, আমি 10 লাখ টাকা জমা রাখছি। তো এই 10 লাখ টাকা একটা আমানত, তারপরে সেই 10 লাখ টাকাটাই আপনাকে আবার লোন দিবে, কিন্তু আপনাকেও ডাইরেক্ট দিবে না, ওইখান আমার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা নিয়ে আপনাকে দিবে। কারণ আমি হয়তো 5 বছরের মধ্যে আর যাবো না, ফিক্সড এফডিআর করছি। তো আমার টাকাটাই আপনাকে দিবে, কিন্তু আপনাকে হাতে দিবে না, আপনাকে বলবে আবার একটা অ্যাকাউন্ট খুলতে। তো ওইখানেও কিন্তু টাকাটা বাড়লো। ঠিক আছে? তো একটা প্রক্রিয়াটাও আমি দেখাবো আপনাদের। তো আমরা মোটামুটি ঋণ আমানত এভাবে বাড়ানো যায়। তো বিভিন্ন কৌশল আছে। তো প্রথমে হচ্ছে ঋণ দান। ব্যাংক বিভিন্ন নগদ ঋণ, ব্যাংক ধার ইত্যাদির মাধ্যমে গ্রাহককে অর্থ দেয়। তবে বাণিজ্যিক ব্যাংক ঋণ অর্থ নগদে দেয় না, একটু আগেই বলছি আপনাকে, চেকের মাধ্যমে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেয়। এই চেক ঋণ গ্রহীতা তার হিসাবে জমা দেয়, তার মাধ্যমে একটা আমানত সৃষ্টি হয়। তারপর বিনিময় বিল বাট্টাকরণ, যে কোনো ধরনের শেয়ার, বন্ড, বিল, এগুলোকে ব্যাংকে নিয়ে ভাঙাইতে হয়, রাইট? এবং এই অর্থটাও কিন্তু আপনি চেকের মাধ্যমে তুলতে হয়, মানে আপনার অ্যাকাউন্টে জমা হয়, তারপর সেখান থেকে আপনি চেক দিয়ে টাকাটা উঠায় নেন। তো এটাও কিন্তু এক ধরনের আমানত সৃষ্টি হয়। তারপর সম্পদ ক্রয়, ব্যাংক বিভিন্ন সময় শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলি কিনে। তো কেনার পরে সেই টাকা পরিশোধের জন্য তারা চেক ব্যবহার করে। তো সেটা যখনই চেকের ব্যবহার আসবে, ব্যাংক যদি আপনাকে নগদ টাকা না দিয়ে চেক দেয়, তার মানে ওই এক চেকটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে জমা দিতে হবে। দেন বিনিয়োগ, ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ দাগ কাটা চেকে পরিশোধ করে। দাগ কাটা চেক আপনারা চেকের চ্যাপ্টারে শুনেছেন, দাগ কাটা চেক কি। তো এটা আপনি চাইলেই ভাঙাইতে পারেন না দাগ কাটা চেক। তো চেক জমা দেয়, চেক দিয়ে দেয় আপনাকে ধরায়, সেই চেকটা বলে কি আরেকটা অ্যাকাউন্টে জমা করেন। তো এইভাবে ব্যাংক সাধারণত এই 4টা ভাবে টাকা ঋণ সৃষ্টি করতে পারে, ঋণের টাকা। তো প্রথমে কি, ঋণ দিবে। ঋণ দিলে তারা নগদ টাকা দিচ্ছে না, আপনাকে চেকের মাধ্যমে দিচ্ছে বা অ্যাকাউন্ট খুলে, তাহলে এখানেও আমানত বাড়লো। বিল টিল বা শেয়ার টেয়ার পাট্টা করলেন, বন্ড টন্ড, সেক্ষেত্রেও চেক দিবে, চেকের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। দেন সম্পদ ক্রয়, আপনার হয়ে ব্যাংক হয়তো বা শেয়ার ডিবেঞ্চার কিনবে,
বা নিজেরাও কেনে। অনেক সময় আপনার হয়ে ব্যাংক একটা ক্রেডিট কার্ডে কি হয়, আপনার হয়ে ব্যাংক কিছু কিনে দেয়, রাইট? তো এই টাকাটাও চেকের মাধ্যমেই পরিশোধ করে, তো সেটাও আমানতে যাবে। দেন শেয়ার সিকিউরিটিজ ক্রয়, ব্যাংক বিভিন্ন সময় নিজেরাই শেয়ার ক্রয় করে রাখে, তো এই টাকাটাও কিন্তু বিনিয়োগ করে রাখে বা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, বা শেয়ার সিকিউরিটিজ ক্রয় বা বিনিয়োগ একই কথাই। তো এই অর্থটাও চেকেই পরিশোধ হয় বা দাগ কাটা চেকে। তো তারপর যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে জমা দিতে হয় সেই চেকটা নিয়ে। ঠিক আছে, এই হলো ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির বিভিন্ন কৌশল। তো দেখেন এটা কিভাবে বাড়তেছে। ধরেন মিস্টার এ একজন কাস্টমার, ধরেন আপনি এ, আপনি ব্যাংকে একটা 1,000 টাকা রাখছেন। তো ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের একটা রুলস অনুযায়ী আমানত সব ঋণ দিতে পারবে না, কিছু টাকা তাকে। আচ্ছা আরেকটা একটু বলি, এটা এখানে দায়, আপনারা আমানত, ব্যাংক জমা আর সম্পদ, এগুলা দায় এবং সম্পদ আপনারা অ্যাকাউন্টিং এ শিখছেন। তো আপনারা অনেক ক্ষেত্রে ঋণ, এই যে ঋণ বা আমানত, আমানতকে আমরা নর্মালি ব্যাংক জমা বলি। ব্যাংক জমা কিন্তু আমাদের সম্পদ ছিল নর্মাল হিসাব বিজ্ঞানে যদি চিন্তা করে দেখেন, চলতি সম্পদের আন্ডারে কিন্তু আপনারা ব্যাংক আমানত বা ব্যাংক জমাটা আনতেন, আর ঋণটা আনতেন কি দায়ের আন্ডারে। বাট ব্যাংকের ক্ষেত্রে ঠিক উল্টা, ব্যাংকের সম্পদ হবে হইলো ঋণ, কারণ ঋণ দিলেই ব্যাংক টাকা পাবে। সম্পদ বলতে আমরা কি বুঝছি, যেটা আমাদের কাছে আসবে, ঋণ দিলে এক্সট্রা কিছু আসবে, সেটাই হচ্ছে সম্পদ। তাহলে ঋণ, ব্যাংকের জন্য ঋণ হইলো সম্পদ, আমানত হইলো দায়। ব্যাংকের জন্য টাকা যদি তার অ্যাকাউন্টে পড়ে থাকে, তাকে সেটা কাস্টমারকে শোধ করতে হবে, সেটা মাথায় তার একটা ঝামেলা, বোঝা বাড়লো। তো দায়, দায় মানে কি অন্যের টাকা নিয়ে ব্যবসা, তো ওই আমানত মানে কিন্তু অন্যের টাকা, এর জন্য ব্যাংকের জন্য এটা দায়। আর ঋণ, যেহেতু ঋণ দিলে সে ইনকাম বাড়বে তার, এর জন্য ঋণটা তার সম্পদ। তো নর্মাল আর্থিক বিবরণীর সাথে ব্যাংকের আর্থিক বিবরণীর পার্থক্য আছে। তো এই পার্থক্য অনুযায়ী আমরা ঋণকে সম্পদ বলতেছি ব্যাংকের ক্ষেত্রে, আর দায়কে, দায়ের মধ্যে আমানত বা ব্যাংক জমা পড়ে। তো তো এ 1,000 টাকা জমা করলো এবং বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী ধরেন 10% টাকা রাইখা দিতে হবে, তাহলে আপনি কত টাকা ঋণ দিতে পারবেন? 90 টাকা, 900 টাকা। কারণ 10% মানে 100 টাকা, 1,000-এর 10% 100 টাকা। 100 টাকা আপনাকে রাখতে হবে নিজের জন্য, মানে ব্যাংকেই রেখে দিতে হবে, সেটা দিতে পারবেন না। তাহলে আপনি কত টাকা দিতে পারবেন? যেমন ধরেন বি কে দিল এই যে ঋণ, বি কে দিচ্ছে 900 টাকা। বি গেছে, বি কে বললো এই 1,000 টাকা থেকেই 900 টাকা। এখন বি এর টাকাটা তো নগদে দিবে না, বলবে কি এই যে 900 টাকা আপনার অ্যাকাউন্টে ফেলাই দিলাম, এই যে বি এর নামে একটা অ্যাকাউন্ট খুলা 900 টাকা ফেলাই দিল, রাইট? তো এই 900 টাকাটা কিন্তু বি নিতে পারবে। আবার বি এর এই অ্যাকাউন্ট ওপেন করা মানে আবার সেম 10%, রাইট? তো 90 টাকা কম দিতে পারবে। তাহলে দেখেন এই যে 90 টাকা, তাহলে তার এখানে 190 টাকা রাইতেছে। তো সি কে কত দিতে পারবে? তার কাছে 810 টাকা আছে, তো 810 টাকা সে সি কে দিতে পারবে। আবার সি কেও যদি আমরা চিন্তা করি এখানে আসবে, তাহলে দেখেন এই 1,000 টাকাই কিন্তু 1900 টাকা হয়ে গেছে। এই 1,000 টাকা থেকে 100 টাকা রাইখা বি কে দিছে, আবার বি কে যা দিছে তার অ্যাকাউন্টে, তো অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী আবার 10% রাখবে, আবার তারপর টাকাটা সি কে দিবে। তাহলে দেখেন এই 100 টাকা, 1,000 টাকায় আমানত হইতাছে 1900 টাকা দুইজনকে দিলে, এটাকেই ঘুরাইতেছে, হাত ঘুরতেছে কিন্তু এটাই। আবার সি কেও সেম দিচ্ছে, সি কেও সি এর 810 টাকা বলবে অ্যাকাউন্টে, তাহলে সি এর থেকে আবার একটা 81 টাকা কাইটা রাইখা হয়তো বা ডি কে দিতে পারবে। তো দেখেন এই 1,000 টাকাটাই ঋণ হইতেছে কত টাকা? 1710 টাকা হয়ে যেতেছে দুইজনকে যদি দেয়, এবং এটা আমানত হিসাবে 1900 টাকা। দেখেন এই 1,000 টাকাই ঋণ আমানত সৃষ্টি হয়ে 1700 টাকা ঋণ হয়ে গেল। এই 1,000 টাকাই ঘুরতেছে, রাইট? বিভিন্ন হাত ঘুরতেছে। তো যেহেতু আমানত, এই যে আমানত বা অ্যাকাউন্ট ওপেন করা হইতেছে, তো তার থেকে কিছু অংশ আবার থাইকাও যাইতেছে। তো এই প্রক্রিয়াতে ব্যাংক একটা ঋণ আমানত সৃষ্টি করে। তো আমি আরেকবার একটু বলি। তো প্রথমে এ 1,000 টাকা রাখছিল, তার 10% ব্যাংকে জমা রাখছে মানে 100 টাকা। তো বি কে দিতে পারলো 900 টাকা। এখন বি কে হাতে দিবে না, বি কে বলবে অ্যাকাউন্টে দিলাম, এই যে অ্যাকাউন্টে দিয়ে দিল। তো বি কে অ্যাকাউন্টে দিল, ব্যাংক আবার 10 টাকা রাইখা দিবে, কারণ রুলস অনুযায়ী 10 টাকা তার কাছে থাকতে হবে, 10% থাকতে হবে। তো 90 টাকা দিল, ঠিক আছে? তাহলে 90 টাকা দিলে এখন সে, তার কাছে কত টাকা আছে? 810 টাকা এখনো আছে। তা 810 টাকা সে দিতে পারতেছে কাকে? আবার সি কে। তো এইভাবে নিয়মটা কিন্তু এই 1,000 টাকায় অনেক আমানত সৃষ্টি হয়। এখন আপনি বলতে পারেন স্যার এ তো যায় আবার টাকা উঠাইতে পারে, এ তো এখন আর যাবে না, এ যাবে 5 বছর পর, তাহলে এ আসবেই না গল্প। তো বি এর অ্যাকাউন্টে তো স্যার 810 টাকা, 900 টাকা আছে, 10% রাখলে, হ্যাঁ 900 টাকা বি তো আর সব একবার উঠাই নেবে না, কিছু টাকা তো তার অ্যাকাউন্টে থাকে। তো এই প্রক্রিয়াতে ঋণ আমানতটা সৃষ্টি হবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো আর একজনের টাকা নিয়ে তো আর ইয়া হয় না, তো অনেকজনকে টাকা নিয়েই তো ব্যবসা করে। তো অনেকের এই আমানত গুলাই
ঋণ একই টাকাকেই বারবার ঋণ দিয়ে 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 এটাকে একটা বড় আমানত সৃষ্টি করা যায়, সেটা ব্যাংকে হয়। কারণ এখানে আমরা একটা দুইটা উদাহরণ, একজন দুইজনের কথা বলছি, বাট রিয়েল লাইফে অনেক কাস্টমার ব্যাংকে কিছু জমা রাখে, কিছু লোক ঋণ নেয়। তো ওই সবারটা যখন ঋণ আকারে বা আমানত গুলা ঋণ আকারে যাইতে থাকে, তো ঝামেলা হয় না অ্যাকাউন্টটা কেউ যদি টাকা পুরাটাও নিয়ে নেয়, একজনের টাকার ব্যাকআপ আরেকজনকে দিতে পারে, কারণ সবাই একদিনে যায় টাকা আনবে না। ঠিক আছে? তো এই হলো বিনিময়, ঋণের মাধ্যমে কিভাবে আমানত সৃষ্টি হয় বা আমানতের মাধ্যমে ঋণ সৃষ্টি হয়। তো এখন আমি আলোচনা করব বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক বিভিন্ন মাধ্যমে বিনিময়ের মাধ্যম করে। বিনিময় মানে কি? যে মুদ্রার বিনিময়ে কোনো কিছু বিনিময় করা, আমি কিছু দিব, আপনি কিছু দিবেন, এটাই হচ্ছে বিনিময়। তো বিনিময়ের জন্য তারা বিভিন্ন মাধ্যম আছে। চেকের বিনিময়, চেক বাণিজ্যিক ব্যাংকে এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণ, অর্থাৎ এটা ইয়া করা যায়, মানে একজনের হাত থেকে আরেকজনে যাওয়া যায়। তো ব্যাংক একটি আপনাকে ফর্ম দিবে বা একটা লিখিত থাকে যেরকম চেক, তো এখানে আপনি নির্দিষ্ট সবকিছু লিখলে এই চেকটা দিবেন, ব্যাংক আপনাকে তার বিনিময়ে টাকা পরিশোধ করে দিবে। তারপর ব্যাংক ড্রাফটের মাধ্যমে ব্যাংক একটি নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য দেশি বিদেশি তার শাখা বা প্রতিনিধিকে নির্দেশ দেয়। চেক হচ্ছে দেশের মধ্যেই, আর ড্রাফটটা হইলো আপনি কাউকে মনোনীত করলেন, তাকে নির্দিষ্ট ব্যক্তিকেই দিতে হবে, নির্দিষ্ট পরিমাণে টাকা ফিক্স থাকবে, ওই টাকাটাই নিতে হবে। তার দেশে বিদেশের তার প্রতিনিধিদেরকে বলা থাকে যে হ্যাঁ আমার এই লোক মিস্টার এক্স, সে 10,000 টাকা দিয়ে দিবা তুমি, আমি বাংলাদেশের একটা ব্যাংক, আমেরিকার কোনো প্রতিনিধিকে বলে দেয় এরকম। তারপরে ক্যাশ ডেবিট কার্ড আমরা সবাই চিনি, যে কোনো সময় আপনি এটিএম মেশিনে যাবেন, পিন নাম্বার দিবেন, টাকা চলে আসবে। ঠিক আছে, এটা খুব ইজি। ক্রেডিট কার্ড, এই ক্রেডিটের মাধ্যমেও আমরা কিন্তু এটিএম থেকেই নেই, নগদ অর্থ যা বিক্রেতার কার্ড মেশিনে আছে তাদের নিকট থেকেই কেনাকাটা করা যায়। এটা আপনি টাকা উঠাইতে পারবেন না, এটা কেনাকাটা ইউজ হয়, রাইট? ক্রেডিট কার্ড অর্থাৎ আপনার হয়ে ব্যাংক এক্সট্রা টাকা কিছু ফেলায় রাখে ওদের অ্যাকাউন্টে, ঠিক বলে যে ক্রেডিট কার্ড দিলাম। ক্রেডিট কার্ডে কি ইয়াটা হয় আমি আরেক ডিটেলস বলি। ক্রেডিট কার্ডটা ধরেন আপনি একটা কিছু বললেন যে আমি একটা কিছু কিনবো ক্রেডিট কার্ডে, তো আপনার হয়ে ব্যাংক সেটা কিনা দেয়। যখন একটা ল্যাপটপ কিনবেন আপনার 80,000 টাকা লাগবে, ঠিক আছে, আপনি ব্যাংকের থেকে 80,000 টাকার একটা নিয়ে একটা ক্রেডিট কার্ড নিলেন, যে ভাই আমি 80,000 টাকার একটা জিনিস কিনবো, তো 80,000 টাকার জন্য যে ধরনের প্রসিডিউর আছে আমাকে একটা ক্রেডিট কার্ড দেন। দিল, আপনার সবকিছু দেখবে আগে, 80,000 টাকা আপনাকে বললেই দিয়ে দিবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আপনার ফিক্সড ডিপোজিট, অনেক সময় আপনার এফডিআর এর এগেনস্টে ক্রেডিট দেয়, যে আপনি 10 লাখ টাকা এফডিআর করছেন, আপনি 9.5 লাখ টাকা বা 9 লাখ টাকা ক্রেডিট নিতে পারবেন, তো তার এগেনস্টে সুদ দিতে হবে আপনাকে। তো ক্রেডিট কার্ডেও তাই, আপনি 80,000 টাকা নিলেন, বললেন কি যে আমি কিস্তিতে কিস্তিতে শোধ করে দিতেছি, আপনি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে শোধ করে দিবেন। এটাতে আপনি কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন, যদি ওই ক্রয় বিক্রয়ের দোকানে, ধরেন ল্যাপটপ কিনতে যাচ্ছেন, ল্যাপটপের দোকানে যে ধরেন ব্যাংকের ওই ক্রেডিট কার্ড ইউজের সুবিধা থাকে, ওই মেশিনে আপনি আপনার ওদের মেশিনটার মধ্যে আপনি আপনার পিন নাম্বার দিবেন, ওইটা চলে আসবে। দেন প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক ক্রেতার পক্ষে তার বিক্রেতাকে দেয়, নিশ্চয়তা দেয় যে আমি টাকা দিয়ে দিব বিদেশি, কারণ আপনি আমেরিকা থেকে প্রোডাক্ট আনবেন, তো আমেরিকান লোক টাকা পাবে, আপনাকে চেনে না, তো সে ব্যাংকে বিশ্বাস করে, সে বলবে যে ভাই আপনার ব্যাংকে বলেন আমাকে বলতে, তখন ব্যাংক বলে দিবে যে হ্যাঁ ওনার হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি টাকা প্রদান করে দিব। ঠিক আছে? দেন পে অর্ডার, এরই মাধ্যমে একই নিকাশঘর এলাকায় স্থাপিত বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখায় অর্থ প্রদানের নির্দেশ দেয়। তো পে অর্ডার একটা নির্দিষ্ট কোনো অঞ্চল ভিত্তিক হয়ে থাকে, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের এগেনস্টে আমি পে অর্ডার করতে পারি, তো এটা নিকাশ ঘরের মাধ্যমে কিন্তু সমাধান হয়। ঠিক আছে? তো আপনি কোনো কোম্পানির নামে পে অর্ডার করে দিলেন, ওইটা ওই কোনো একটা ব্যাংকে যা করলেন, ওই ব্যাংকের দায়িত্ব যে আরেকটা ব্যাংকে ওনার অ্যাকাউন্ট, ধরেন আপনি কৃষি ব্যাংকে গেলেন, আপনি একটা ধরেন কোথাও অ্যাপ্লাই করছেন, ধরেন বাংলাদেশ বেতারে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, পে অর্ডার করতে হবে 300 টাকা, তো কৃষি ব্যাংক থেকে আপনি পে অর্ডার করে দিলেন, তো কৃষি ব্যাংক তখন কি করবে, ধরেন ওই বাংলাদেশ বেতারের অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকের বলবে যে ভাই আমি তোমার নামে 300 টাকা পাইছি, তো আমি তোমাকে 300 টাকা দিচ্ছি, তুমি বাংলাদেশ বেতারের অ্যাকাউন্টে দিয়ে দাও, দ্যাট ইজ পে অর্ডার। ঠিক আছে? তো এই হলো বিনিময়ের মাধ্যম সৃষ্টি, এই জিনিসগুলো থাকলে আপনি বিনিময় করতে পারবেন অর্থ। দেন গুরুত্ব, মূলধন গঠন, আপনার ব্যবসা করার জন্য যে মূলধন, সেই প্রচুর মূলধনটা সরবরাহ একমাত্র বাণিজ্যিক ব্যাংকে আপনাকে করতে পারে, আপনি সহজেই বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা আনতে পারেন, সহজ শর্ত থাকে, ইজি। দেন লেনদেন নিষ্পত্তি, আপনার যত প্রকারের লেনদেন হবে
যত প্রকারের দেনা পাওনা থাকবে পণ্য ক্রয় বিক্রয় বৈদেশিক বাণিজ্যে সবগুলা নিষ্পত্তি করার জন্য অবশ্যই ব্যাংক লাগবে। বিনিময়ের মাধ্যম একটু আগে আমরা আলোচনা করছি, বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম যেমন চেক, প্রত্যয়নপত্র, বিল ইত্যাদি সহজতত্ত্ব বা নিরাপদে আপনি ব্যাংক থেকেই উঠাইতে পারবেন। যা আপনার কি হবে, আপনার হাতে টাকা না রেখে ওই একটা চেক রাখলেন, দ্রুত আপনি টাকাটা উঠাই নিলেন। এখন কার্ড রাখলেন, দ্রুত আপনি হাতে টাকা না রেখে দ্রুত কার্ড দিয়ে টাকাটা উঠাই নিতে পারবেন প্রয়োজনে। বৈদেশিক মুদ্রা সংগ্রহ ব্যাংকই আপনি একমাত্র বৈধ উপায়ে, বৈধ একটা পথ যে পথে আপনি বৈদেশিক মুদ্রা আনতে পারেন। আপনার বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকলে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা আনলে সেটা বৈধ টাকা, অবৈধ হবে না। ঠিক আছে। এবং বৈদেশিক মুদ্রা আপনার কিনতে হইতে পারে, জমা আপনি বাইরে বিদেশে যাবেন, আপনার ডলার লাগবে, সেটাও আপনি বাণিজ্যিক ব্যাংক থেকে কিনতে পারেন, যেটা আপনার গুরুত্বপূর্ণ। বিনিময় বিলের স্বীকৃতি দান, বিনিময় বিল তো বিভিন্ন ধরনের, আপনার একটু আগে বলতেছিলাম যে আপনাকে আমেরিকান চেনে না, যে আপনাকে প্রোডাক্ট পাঠাবে, তো সেই ধরনের বিলের স্বীকৃতি দেয় এবং পরিশোধও করে দেয়। যে সে ধরেন আপনি তার থেকে বলছেন যে ভাই 3 মাস পরে আপনারা টাকা দিব, কিন্তু আমেরিকান ওই লোক তো 3 মাস ওয়েট করবে না, তো আজকে ব্যাংক আপনার হয়ে ওই আমেরিকান লোককে টাকা দিয়ে দিল, পরিশোধ করে দিল, এবং আপনি 3 মাস পরে তাকে পরিশোধ করবেন, না করলে তখন আপনার এগেনস্টে বিভিন্ন ধরনের ইয়া হইতে পারে। তো সেগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনার হাতে টাকা নাই এখন, বা আপনাকে প্রোডাক্ট সে দিবে না, আপনার ব্যাংক আছে বলে কিন্তু আপনি সেই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন। পরামর্শ দান, আপনি বিজনেস করতে যাবেন, ব্যাংক আপনাকে বলবে আপনার বিজনেসের প্রপোজাল দেখান, ঋণের বা ঋণ যাচ্ছেন কেন, তো আপনাকে প্রপোজাল দিতে হবে। তো প্রপোজালে কি কি সমস্যা আছে সেগুলো পরামর্শ আপনাকে দিতে পারে। আপনার বৈদেশিক বাণিজ্যের যে কোনো যদি সমস্যা থাকে সেই ধরনের পরামর্শ ব্যাংকই আপনাকে সবচেয়ে ভালো দিতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের পরামর্শ আপনাকে ব্যাংক ভালো দিতে পারবে অর্থনীতি রিলেটেড। ঠিক আছে। আবার একই সাথে আপনার হয়ে কিন্তু সে প্রতিনিধিত্ব করে, যেমন আমেরিকান কাস্টমারের কাছে সেই কিন্তু প্রতিনিধি হয়ে গেছে, আপনার প্রতিনিধি, তাই না? আপনি তারে বলছেন যে ভাই ওনার সাথে কথা বলেন, আপনার হয়ে সে কথা বলতেছে, রাইট? তার জন্য অবশ্যই পরামর্শ এবং প্রতিনিধিত্ব করার জন্য একটা নির্দিষ্ট ফি তো তাকে দিতেই হবে। বৈদেশিক বাণিজ্যের ঋণ দান, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে যাবেন, এখানেও ঋণ লাগবে আপনার। আপনি বিদেশে কোনো কিছু, একটা বড় কোম্পানি আপনার, ধরেন প্রাণ, আপনি প্রাণ একটা বিদেশে একটা ইয়া করবেন, একটা ফ্যাক্টরি দিবেন, তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরির ঋণ টিন যা আছে সেটা ব্যাংক দেবে, কারণ প্রাণ চাইলেই টাকা হাতে করে বা পকেটে করে নিয়ে যেতে পারবে না। ধরেন সিঙ্গাপুরে একটা ফ্যাক্টরি দিবে, পকেটে করে নিয়ে গেল টাকা সিঙ্গাপুরের, তা হবে না, তো ব্যাংকের মারফত যাইতে হবে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন যদি বাণিজ্যিক ব্যাংক থাকে। তো দেশে একটা, প্রতিটা দেশের উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতিতে আগানোর জন্য। ঠিক আছে। প্রতিটা সেক্টরে ব্যাংক লাগবে, প্রতিটা কাজ করতে যাবেন, আর্থিক যা কাজ করবেন ব্যাংক ছাড়া করতে পারবেন না। ঠিক আছে। তো মোটামুটি এই হইলো আমাদের আজকের আলোচনা। তো ঋণ আমানত সৃষ্টিটা আমি কয়েকবার বলছি, এটা খুব ভালো মতন আপনাদেরকে বুঝতে হবে। আপনারা এই অংশটা কয়েকবার একটু শুনবেন এবং বইয়ের সাথে মিলে পড়বেন এবং সেটাকে একটু লিখবেন। তারপর বাণিজ্যিক ব্যাংক কিভাবে রপ্তানিকারককে নিশ্চয়তা দেয়, ঠিক আছে, এই যে যেমন আমেরিকান লোকটাকে নিশ্চয়তা দিচ্ছিল, কিভাবে দিচ্ছে সেটা আপনার থেকে অনেক কিছু ডকুমেন্টস নিবে, তারপরে তাকে কিন্তু সে নিশ্চয়তা দিবে। আপনার ব্যাকগ্রাউন্ড সে যে তার কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যে চেক, ব্যাংক ড্রাফট, অনেকগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারাও এটা নিয়ে আলোচনা করবেন। তো আজকের এই লেকচার পর্যন্ত যা হলো, আজকে 16 তারিখ, 17 তারিখ, সরি 17 তারিখ, তো আমরা এই 17 তারিখের লেকচার পর্যন্ত যা যা পড়লাম সেইগুলাই আপনাদের 22 তারিখে জমা দিতে হবে। তো আমি আলাদা একটা লিস্ট করে দিব আজকে আপনাদের, এই লেকচারের পরে আপনারা একটা লিস্ট পেয়ে যাবেন, কমেন্ট বক্সে চেক করলে পাবেন লিস্টটা। তো এটাই আমাদের এইচডাব্লিউ এবং বাড়ির কাজের ব্যাপারে যা কথা আমরা আলোচনা করলাম। একই সাথে আপনাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা আজকেই আমাদের সাথে কলেজে এসে দেখা করবেন গার্ডিয়ান সহ, সেখানেও আমি বলে দিব। তো এবং আমার কমেন্ট, এই ভিডিওর শেষে যে ফেসবুকে কমেন্ট সেকশন, সেখানে আমি ছবিতে আপনাদের ইয়াটা দিয়ে দিব কিভাবে এসডাব্লিউ গুলা কি কি সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আমার এই লেকচারগুলো শুনছেন এবং সেগুলো মনোযোগ দিয়ে আপনাদের বাড়িতে নিজেরা পড়াশোনা করছেন। ধন্যবাদ সবাই।